2 লক্ষ মানুষ শহীদ হব, তারপরও আমরা আমাদের যে ন্যায্য বিচার সেটা নিয়েই রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। এদের আসলে হারাম খাইতে খাইতে এত বেশি চর্বি জমছে যে মাঝে মধ্যে এদের এক্সারসাইজ করতে মন চায়। এক্সারসাইজ করতে নামলে আবার রাস্তার আপামর জনসাধারণের কাছে মার খায়, তারপরও এদের লজ্জা শরম কিচ্ছু হয় না। আবার এরা যেভাবে জুলাইকে প্রতিহত করেছি আমরা, এটাকে আমরা আজীবন যতবার ফেসিবাদ মাথা চড়া দিয়ে উঠবে ততবার আমরা এটাকে প্রতিহত করব, ততবার আমরা রাজপথে থাকবো। আমাদের জুলাই শহীদদের যে জজবা সেটা আমরা বুকে ধারণ করে আমরা জুলাইয়ের ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আপনাদের মাধ্যমে যারা পিছনে শুনছেন, আমরা জানি আজকে এখানে শরীক হওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে, চিটাগাং থেকে, সিলেট থেকে মানুষ এসছেন। আপনারা ভাবেন যে এই অরাজনৈতিক মুখগুলো যখন রাজনৈতিক হয়ে ওঠে তখন বাংলাদেশে এমন কারো সাধ্য নাই যে আবার দিল্লির আধিপত্যবাদের রাজনীতি ফিরে আনবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, আমাদের এখানে যারা আছেন আপনারা জানেন গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম, আমরা 1 মিনিট ঘুমাই নাই, ফজর থেকে এখানে আমরা আছি। আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের ভাইদের সাথে তো আওয়ামী লীগের কথাবার্তা হয়, প্রকাশ্যে স্বীকার না করলে আপনাদের সাথেই হবে। তো আপনাদের মাধ্যমে তাদেরকে জানাইতে চাই, তারা তো বলেছে যে অনেক কিছু করবে, তো আমরা তো শাহবাগ পর্যন্ত অপেক্ষা করলাম, পরে চিন্তা করলাম, প্রথম চিন্তা করেছিলাম কোনো অফিস যাব না, পরে বলবে যে শাহবাগ থানার সামনে বসে থেকে বিরাট একটা ভাবতে খেয়ে চলে গেছে, কিন্তু তারা তো কেউ আসলো না। আওয়ামী লীগের দশা হয়েছে 1971-এর মতো মহান মুক্তিযুদ্ধে, যে আমি হরতাল ডাকছি তোরা গিয়ে ঘুমা, এরপরে সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গেছে। আর তার সুযোগ্য কন্যা নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলো রাস্তা নামাই দিতেছে 5,000 আর 8,000 টাকা দিয়া। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোনো শিকড়ের সম্পর্ক নাই। যদি শিকড়ের সম্পর্ক থাকতো তাহলে এই গণপ্রতিরোধের পর সে দেশে থেকে মানুষের সাথে লড়াই করতো। বন্ধুরা, গত 16 বছরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আয়নাঘর, এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে, পাকিস্তানে গিয়ে অ্যাসাইলাম চায় না। এই মাটিতে থেকে তারা লড়াই করেছে, স্ত্রী সন্তান মাকে হারিয়েছে, তারপরেও তারা লড়াই করেছে। এই শাহবাগে মবতন্ত্রের মাধ্যমে যেই ক্যাঙ্গারু কোর্ট করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে, তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। এই ক্যাঙ্গারু কোর্টকে ফেস করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। তাহলে হাসিনা দেশে আসতে ভয় কিসের? হাসিনা তো বলে এই দেশ তার বাপে বানাইছে, আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তো সেই বানাইছে। এইখানকার নিয়ম কানুন আওয়ামী লীগের এবং দিল্লির লেফটেন্যান্টরা বানাইছে। এখন পর্যন্ত এখানে আমলাতন্ত্র, এখানে আর্মি, এখানে জুডিশিয়ারি, সবকিছুই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট আছে। তারপরেও তার বানানো আদালতে তার হাজিরা দিতে সমস্যা কিসের? আমরা আর একটা শাহবাগ তন্ত্র কায়েম করতে চাই না, আমরা হাসিনার ফাঁসি চাই না, বিচার চাই। তবে তার যেই পরিমাণ কল দেখেন, একদিনে শুধু 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে 5 অগস্ট সন্ধ্যার সময়। এরপরেও যেই সব রেকর্ড ফাঁস করা গেছে, সে সরাসরি গুলি করতে শুধু না, ভবনে আগুন লাগাতে পর্যন্ত অনুমতি দিয়েছে। এরপর সে তাহলে বিচারিক কাঠগড়ায় দাঁড়াক, সে যদি মনে করে তার সাথে জাস্টিস হয় নাই, তাহলে সে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক। কিন্তু যেই দেশ তার বাপে বানাইছে, যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে, আর যেই উন্নয়ন সে দিছে, এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসের? আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ পাচার করেছে গত 15 বছরে, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডাগুলো দখল করেছে। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বেগম পাড়া বানিয়েছে। এত টাকা কামাই করেছে যে
এইখান থেকে আওয়ামী লীগের থার্ড লেয়ারের নেতারা সিঙ্গাপুরে 1 বছর ধরে হোটেলে থাকে আর খায় আর ঘুমায়, তবুও তাদের টাকা পয়সা শেষ হয় না। তাহলে চিন্তা করেন বাকিগুলোর কি অবস্থা। 1000 কোটি টাকা বিনিয়োগ করেও আমাদেরকে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করানো যাবে না। মুক্তিযুদ্ধ করেছে এখানে জনযুদ্ধ, 71-এ যুদ্ধ নায়িকা আওয়ামী লীগের সব বদমাইশগুলো কলকাতার হোটেলে গিয়ে মাস্তি করছে আর ঘুমাইছে। মুজিব বাহিনীর গুন্ডাগুলো এখানকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করছে। যেই দেশ স্বাধীন হয়েছে দেশে এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ব্যাংক ছিল, ব্যাংকে যত মুদ্রা ছিল, এই মুজিব বাহিনীর গুন্ডাগুলো হামলা করে সব ভাগ করে নিয়েছে। এরপরে সেই অস্ত্রগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় নাই। 74-75 পর্যন্ত সেই অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেছে, গুম করেছে, খুন করেছে। 74-75-এর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর গল্পেও বাংলাদেশের ইতিহাস থেকে তারা গুম করে দিয়েছে। আপনাদেরকে বলি, আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারে নাই। 96-তে যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে, এই শাহবাগ মোড়ে বিআরটিসির ডাবল ডেকার বাসে কানপাউডার দিয়া প্রকাশ্য দিবালোকে মানুষকে জ্বালাই দিছে। এরপরে হরতালের নামে চালাও পোড়াও যত তো করেছে, গত 15 বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে, প্রত্যেকটাই যে পঙ্কজ দেবনাথের বিহঙ্গ নিজেদের গাড়িতে নিজের আগুন লাগাইয়া তারপরে অগ্নি সন্ত্রাস নাম দিয়েছে। দেখেন মিডিয়ার ভাইরা রাগ করেন না, আপনারা জানতেন, তবুও আওয়ামী লীগের ন্যারেটিভ আপনারা লিখতেন বিএনপির অগ্নি সন্ত্রাস, জামাতের অগ্নি সন্ত্রাস। হেফাজতের রাতে রক্তের নদী বসাই দেওয়া হয়েছে, গুলি কইরা লাশগুলো পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সেইটার প্রতিরোধ করতে গিয়ে আমার ভাইয়েরা গাছ কাইটা প্রতিরোধ করার চেষ্টা করছে। পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের তাণ্ডব। অথচ হেফাজতের রক্তে যে নদী হয়ে গেছে সেটা কেউ করেন নাই। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, হেফাজতের গাছ কাটায় যদি তাণ্ডব হয়, বিএনপি জামাত ইসলামের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ আগুন লাগাই দিয়ে যদি সেটা তাদের আগুন সন্ত্রাস হয়, তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ ময়মনসিংহের একজন ড্রাইভারকে আগুন লাগাইয়ে কয়লা বানাই ফেলছে। একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসে একজন মরে গেছে। বাংলাদেশের একটা মিডিয়া আমার সেই পুড়ে যাওয়া লাশটাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন নাই। 3-4 মিনিটের একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে বানান নাই। বন্ধুরা আমার, বিচারিতার একটা সময় আছে। এখন আবার যারা লকডাউন দিয়েছে সেই 71-এর মতন সুটকেস গুছিয়ে চলে গেছে, তার মেয়ে সুটকেস গুছিয়ে চলে এখন অনলাইনে একটা লকডাউন চলে। অনলাইনে তারা প্রতিদিন সব ছিটে ফেলে ফেলায়। বাংলা মোটর বইলে বসে বলে জয় যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা। আমায় একটা আপনাদেরকে পরামর্শ দেই, আওয়ামী লীগের নেতা কর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে। একমাত্র কেমনে দৌড়িয়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া যায়, এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারাই গত 1 বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমার কোন শহীদ ভাই বন্ধু মিথ্যা মামলা করে নাই, কারণ তার সন্তান তো মারা গেছে। যদি আওয়ামী পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান, মনে রাখেন, পুরনো যদি না পারেন ভালো পিআর টিম হায়ার করেন, বড় বড় কোচিং করেন, সেই সব বস্তা কথা বয়ান দিয়ে নতুন রাজনীতি করে আপনারা কিচ্ছু করতে পারবেন না। আপনারাও মাজলুম ছিলেন, আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে। যদি 5 বছরের ক্ষমতার মোহে সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন ইন্ডিয়ায় তো চাইতে পারবেন না, পাকিস্তানের সাথেও সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, অনেকে বলে আমরা এখন বলবে আমার মনে করাই দেয়, আমরা কি কাউকে 32 নম্বর রাস্তায় খাইতে বলছি? কিন্তু এই যে সুশীল লোকজন যে ওইখানে শহীদ পরিবার গিয়ে ঈদ খুলে নিয়ে এসে আমাদের যাবের আবার বলছে খুলনা যাই করেন, ওইখানে কিন্তু মহিলা বইলে থাকতে পারবে না, বিরাট ব্যাপার। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই সুশীলের একজনও কি বলছে এইরকম গণহত্যা কইরা
ওইখানে বৈশা যে এখনো কসাই রানীতে হুমকি ধামকি দেয়, তার বিরুদ্ধে কয়জন শশীল এখন পর্যন্ত তিস্তা কলাম লিখছে? সেইটা লিখতে পারেন না। আর আমার শহীদ পরিবার এখন পর্যন্ত কোনো বিচার পায় না। আর সে যদি ওই উস্কানের প্রতিবাদে ওইখানে একটা ইট খুলে নিয়ে এসে নিজের শান্তি দিতে পারে, সেইটারে মব বলেন না। এখন যে এই ভাষায় গাড়ি দেওয়া লাগে, তবে করছি সামনে ইলেকশন করবো, এই জন্য দিতে পারতেছি না। বন্ধুরা আমার, আপনাদের কাছে একটা কথা বলি, যেহেতু আওয়ামী লীগ এই কথাটাও বলতে পারে যে আমরা এইখানে বসে রয়েছি, এখন আমরা আওয়ামী লীগের হেডকোয়ার্টারে যাবো। ইট মাইরা তো আর কিছু করতে পারবেন না অত বড় বিল্ডিং এ, কারণ শীর্ষে চাপাই রাখেন ওই পর্যন্ত। 10 মিনিট যাত্রা বিরতি পাবেন ওখানে ইনশাআল্লাহ। সবাই এখানে এসে লাঞ্চ করবো। একটা রিস্কি কথা বলি, গত 3 দিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমাকে বলা হয়েছে আমি যেন খুব সাবধানে থাকি। একজনকে যদি টার্গেট করা হয়, সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে বলা হয়েছে গত 2 দিনের মধ্যে যেন আমি সন্ধ্যায় বাসায় ফিরি। আমি শুধু বলেছিলাম আমি যেখানে যাই আর না যাই, আমি ডাক দিলে তো 10টা মিডিয়া আসে, আমি ডাক দিলে 20 জন লোক আসে, আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন। আজকে যদি দেশে আর একটা গণহত্যা হয়, আমি বিশ্বাস করি আমি কোনো অ্যাসাইলাম চাইলে হয়তো আমি পাবো, কিন্তু যেই ভ্যানওয়ালা, সবজিওয়ালা, যেই মাদ্রাসার শিক্ষার্থী চিরতরে মারা গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারাই অসহায় হয়ে গেছে, সে কোন এম্বাসিতে অ্যাসাইলাম চাইবে বলেন? আমাকে অনেকে বলে আমাদেরকে তোমরা বেশি ইমোশনাল। ভাই, প্র্যাকটিক্যাল যদি হইতাম তাইলে এতদিনে উপদেষ্টা বা অন্যান্য চাঁদাবাজি অথবা সচিবালয়ের সামনে ঘুর করতাম। বলতে পারে 1 টাকা ধরি নাই, 1 টাকার কাছে যাই নাই। শহীদদের রক্তের সাথে আমাদের জীবনের বিনিময়ে যদি ইনসাফ আইনা দেওয়া লাগে, সেই ইনসাফ আইনা দিয়ে আমরা একটা গ্রেট মৃত্যু চাই। বন্ধুরা আমার, সামনের ইলেকশন শুরু, সামনের ইলেকশন শেষ না। আমরা এমন রাজনীতি করবো ইনশাআল্লাহ, এই রাজনীতির মডেলে আগামী 20 বছর পর বাংলাদেশের রাজনীতি বদলে যেতে বাধ্য হবে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাকে বলতে চাই, আমি নিজেকে এখানে টোপ হিসেবে ব্যবহার করছি। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে, আমি আমার পরিবারকে বলে, যেহেতু তারা আমার ব্যাপারে অনেক বিনিয়োগ করেছে, কালকে আওয়ামী লীগের অনেক পেজ থেকে আমি এখানে সকাল থেকে বসেছিলাম, সারা রাত ঘুমিয়ে আমরা 1 মিনিট প্রচন্ড অসুস্থ, যারা বলতে না পারে সয়ে গেছি। আমাকে তো 10 জন পাহারা দিয়ে নাই, যদিও এক গুলি চালাতে আসে এসে চালাক, যেহেতু আসে নাই আমরা মিছিল নিয়ে এখন তাদের কার্যালয়ে যাব। এরপরও যদি তারা এটাকে আগে যখন ছাত্রলীগ নামতো, সামনে পুলিশ, পিছনে র্যাব, নিজেরা মাথায় হেলমেট দিয়ে হাতে রিভলভার, এরপর তারা আমাদের উপরে আক্রমণ চালাইতো। আর আমাদের কাছে এই একটা লাঠি, হেলমেট নাই, সামনে পিছনে পুলিশ নাই, পিস্তল নাই। ত্রিপুরা থেকে যে অস্ত্র বাংলাদেশে ঢুকেছো, সেই অস্ত্র নিয়ে সামনে দাঁড়া। যদি আমরা সামনে থেকে পালাই, তাইলে জীবনে আর রাজপথে নামবো না। তোরা যদি আজকে না নামো, তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না।